আসসালামু আলাইকুম আমার প্রিয় পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। জানি অনেক দেরি করে ফেলেছে ভিডিও দিতে, কিন্তু কি করব বলো, ভয়েস দেওয়ার সুযোগই পাচ্ছিলাম না। তাই অনেক অনেক সরি, প্লিজ আমাকে মাফ করে দিও। আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। এটা একটা ওয়ান শট স্টোরি আমি লিখেছিলাম, কিন্তু ভয়েস না দিতে পারার কারণে এর আগে একটা পার্ট দিয়েছি। যারা প্রথম পার্টটা দেখোনি তারা দেখে এসো, না হলে এই পার্টে কিচ্ছু বুঝবে না। তো এখন মামাতো ভাই যখন ডেভিল হাজবেন্ড, লাস্ট পার্ট শুরু করা যাক। জেকে যেদিন মারা যায় তার পরের দিন আমি আবার জেকের কবর দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে রাস্তায় একটা ছেলেকে পড়ে থাকতে দেখি। আমি গাড়ি থেকে নেমে ছেলেটার কাছে যাই। উল্টো হয়ে পড়েছিল রাস্তায়। আমি পালস চেক করি, না বেঁচে আছে। পুরো মুখটা রক্ত ছিল, যার কারণে আমি মুখ বুঝতে পারিনি। তারপর আমি পানি নিয়ে মুখটা ধুয়ে ফেলি। আমি অনেক অবাক হয়েছিলাম, পুরো জেকের মতো দেখতে ছেলেটার। আমি হাসপাতালে নিয়ে যাই ছেলেটাকে। পুরো 3 দিন লাগে ছেলেটার জ্ঞান ফিরতে। ও যখন চোখ খুলেছিল তখন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম, কারণ জেকে আর ওর মধ্যে পার্থক্যটা খুব কম। জেকের চোখ অন্যরকম, কুচকুচে কালো মণি, কিন্তু ছেলেটার চোখ অনেক গভীর নেশালো। চোখের মণি ছিল সবুজ। ছেলেটা মাথায় আঘাত পাওয়ার কারণে কিছুই মনে করতে পারতেছিল না, মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমি সেই সুযোগটাই কাজে লাগিয়ে ওকে আমার জেকে করে রেখে দিয়েছিলাম। কেউ জানে না ও আমার জেকে নয়। সবাই তো জানতো জেকে মারা গেছে, তাহলে আবার কোথা থেকে এলো এটা নিয়ে কেউ প্রশ্ন করেনি। রোজে তখন লন্ডনে ছিল না, ইউএসএ ছিল আয়ুকে নিয়ে। ও জানতো জেকের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ওকে জেকের মৃত্যুর খবর দেইনি, তাই তারা জানে জেকে বেঁচে আছে। বলেছিলাম জেকের অ্যাক্সিডেন্টের কারণে জেকের চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাই এগুলো অন্যের চোখ। যে হোক, আর কিছুই বলতে পারলো না, থমকে গেল। থেমে গেল কোলাহল। চারিদিক শান্ত। কেন এত শান্ত? কিসের জন্য এত শান্ত? একটা বিকট আওয়াজে থমকে যায় প্রকৃতি। যে হোপ লুটিয়ে পড়ে মাটিতে। ফুপি, আপনি? কেন, আশা করনি নাকি? কিন্তু কিন্তু ফুপি, এই বলে তে জেহপের দিকে এগিয়ে যায়। দাদু, দাদু চোখ খোলো। দাদু, কি হয়েছে তোমার? দাদু। ফুপি প্লিজ 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 ফুপি, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন, একটা গাড়ির ব্যবস্থা করুন। দাদুকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। থাকো কই পড়ে এখানে পড়ে? কিসের জন্য হসপিটাল নিয়ে যেতে হবে? হ্যাঁ, আমি এত বছর ধরে যেটা অপেক্ষা করছি সেটা উনি দিচ্ছেই না। কিসের জন্য? হ্যাঁ, মরুক উনি, ওনার মরা দরকার রয়েছে। কিন্তু উনি তো ওনার মেয়ের জায়গায় আপনাকে রেখে দিয়েছিল। আপনি কিভাবে পারলেন ওনার উপরে এরকম করে শুট করতে? পেরেছি আমি। শুট করবো না তো কি করব? আমি এসেছিলাম যেই জন্য, সেই কাজ আমার সম্পূর্ণই হচ্ছে না এই বুড়োর জন্য। ভেবেছিলাম জেকের সঙ্গে আয়ুর বিয়ে দিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নেব। না, মাঝে আবার তুমি চলে এলে। কি দরকার ছিল তোমার আসার? হ্যাঁ, কেউ আছো? প্লিজ তাড়াতাড়ি এসো। গার্ড, ড্রাইভার আঙ্কেল, প্লিজ কেউ এসো। দাদুকে এক্ষুনি হসপিটাল নিতে হবে। দাদু, দাদু চোখ খোলো। দাদু প্লিজ, দাদু চোখ খোলো। তোমার থেকে আমার অনেক কিছু জানার আছে। দাদু প্লিজ চোখ খোলো। আমি জেকে কি উত্তর দেব? দাদু প্লিজ চোখ খোলো। আয়ু নিজের রুমে বসে প্রেমিক পুরুষের সঙ্গে প্রেমালাপ করছিল। নিজে এত চিৎকার শোরগোলের আওয়াজে বাইরে বেরিয়ে এলো। নানু, নানু কি হয়েছে তোমার? নানু চোখ খোলো। তে, কি হয়েছে নানুর? তের চোখ পানিতে টইটুম্বুর। ঘৃণা ভরা চোখে একবার রোজের দিকে তাকালো। আয়ু, আয়ু একটা গাড়ির ব্যবস্থা করো, দাদুকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। আমি এক্ষুনি গাড়ির ব্যবস্থা করছি তে। ঠিক আছে আয়ু, তাড়াতাড়ি যাও। আয়ু উঠে যেতে নিলে রোজে তার হাত ধরে। এই থাম, কোথায় যাচ্ছিস তুই? আম্মু, তুমি কেন এমন করছো? আম্মু, ওটা তো তোমার বাবা, তাই না? তুমি কেন এমন করছো? উনি আমার বাবা না, বুঝতে পেরেছিস? আমার বাবা নেই, মা নেই, কেউ নেই। আয়ু যেন আকাশ থেকে পড়লো। কি বলছো আম্মু তুমি? হ্যাঁ বলছি, আমি শুধু এই সম্পত্তির জন্য এখানে এসেছিলাম প্ল্যান করে, কিন্তু আমার কাজ কোনো মতে সফল হচ্ছে না এই বুড়োটার জন্য। মরতে দেই বুড়োকে। আয়ু হাত মোছড়ামুছড়ি করতে থাকে রোজের থেকে ছাড়ানোর জন্য। তার আগে তার নামকে বাঁচানো প্রয়োজন। মিস্টার জেহপের নিস্তেজ শরীরটা পড়ে রয়েছে ফ্লোরে, মাথাটা তের কোলে। তে বারবার করে তার দাদুকে ডাকছে। রোজে আয়ুর হাত ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে গেল। রুমের ভেতরে আয়ুকে ঢুকিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দিল। আম্মু, আম্মু দরজা খোলো। কেন এমন করছো? আয়ু দরজা ঠুকতে ঠুকতে অনেক কথাই বলল, কিন্তু রোজে কোনো কথা না শুনে সেখান থেকে চলে গেল। সময়টা তখন সন্ধ্যা রাত 8টা। জেকে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে তে তে করে চিৎকার করতে করতে বাড়ির ভেতরে এলো। তে, তে কোথায় তুমি? তে, না তে কোথাও নেই, কোথাও কেউ নেই। সবাই কোথায় গেল? তে কোথায় গেল? তে কোথায় তুমি?
জেকের চিৎকার শুনে রোজে বেরিয়ে এলো। বাবা বাবা তুই এসেছিস, দেখ আমি তোকে আগেই বলেছিলাম মেয়েটা ভালো নয়, তুই তো আমার কথা শুনলি না। তুই কোথায়? আমি তোকে আগেই বলেছিলাম বাবা মেয়েটা একদম ভালো নয়, টাকার জন্যই তোর পেছনে পড়েছিল, দেখলি তো সবকিছু যখন পাওয়া হয়ে গেল প্রেমিকের হাত ধরে চলে গেল। তে কোথায়? রোজে কিছু বলার আগে জাংকুক একটা আওয়াজ পেল, দরজা ধাক্কানোর আওয়াজ হচ্ছে। জাংকুক আওয়াজ অনুসরণ করে সেদিকে এগিয়ে গেল। দরজা খুলতেই আয়ু ঝাঁপিয়ে পড়লো জাংকুকের উপরে। ভাইয়া 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 ওটা তেকে নিয়ে চলে গেছে ভাইয়া, আমি আওয়াজ শুনেছি, তে বারবার বলেছে বাঁচাও বাঁচাও করেছে। আয়ু শান্ত হ, কি হয়েছে আমাকে বল। ভাইয়া ভাইয়া এই মহিলা খারাপ ভাই, এই মহিলা একদম ভালো নয়, এই মহিলা একদম ভালো নয়। কোন মহিলা আমাকে বল। আয়ু ভয়ের চোখে তাকিয়ে থাকে জেকের পেছনে। জেকে কিছু বলে ওঠার আগেই রোজের পেছন থেকে পাশে থাকা ফুলদানিটা হাতে নিয়ে জেকের মাথায় আঘাত করলো। জেকে লুটিয়ে পড়লো মাটিতে। আম্মু আম্মু তুমি কেন এমন করছো আম্মু, আম্মু তুমি ভাইয়া কেউ ছাড়লে না। ব্যথায় জর্জরিত জেকের মাথা, মনে হলো পুরনো ক্ষতটা যেন কেউ আবার নতুন করে জাগ্রত করেছে। জেকে ছটপট করতে করতে ওখানেই জ্ঞান হারালো। তুই আমার মেয়ে হয়ে ওদের হয়ে কেন কথা বলছিস? আমি তো যা করছি তোর জন্যই করছি। হ্যাঁ, আইয়ুর প্রেমিক পুরুষটাই হলো জংসুক, জাংকুকের অ্যাসিস্ট্যান্ট। আইয়ু ফোন করে জংসুককে সবকিছু বলার পরে জাংকুক ছুটে এসেছিল বাড়িতে, তার পেছনে জংসুক। এসে এরকম একটা পরিস্থিতি দেখে জংসুক আগে থেকেই পুলিশকে কল করে রেখেছে। জাংকুকের মাথাটা কোলে নিয়ে বারবার করে আইয়ু জাংকুককে ডেকে যাচ্ছে। ভাইয়া ভাইয়া ওঠো না ভাইয়া, ভাইয়া ওঠো, তোমাকে খুব দরকার ভাইয়া, ওরা তেকে নিয়ে গিয়েছে ভাইয়া ওঠো না। চিৎকার করে কান্না করছে আয়ু, বারবার করে জংসুককে ডাকছে সে যেন তাড়াতাড়ি এসে তার ভাইয়াকে হসপিটালে নেয়, তার ভাইয়া সুস্থতা দরকার তার। জংসুক বাড়ির ভেতরে ঢুকে আয়ুর কান্নার আওয়াজ পেল। জেকে কে পড়ে থাকতে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ভাই বলে চিৎকার দিয়ে জেকের কাছে গেল। আয়ু আয়ু কি হয়েছে ভাইয়ের? জংসুক আপনি এসেছেন, আপনি ভাইয়াকে তাড়াতাড়ি হসপিটালে নেন, ভাইয়াকে খুব দরকার, ওরা তেকে নিয়ে গিয়েছে, এই মহিলা নানুকে খুন করেছে। ঘৃণা ভরা দৃষ্টিতে রোজের দিকে তাকিয়ে কথাটা বলল আয়ু। তুমি চিন্তা করো না আয়ু, পুলিশ আসছে, ওনাকে দেখে নেবেন, এখন ভাইয়াকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি চলো। পুলিশ আসছে এই কথাটা যেন রোজের কানে গিয়ে বারবার ধাক্কা খেলো, ভয়ে চুপসে গেল। কি করবে সে এখন? কেটে গেছে 3টা দিন। হসপিটালের বেডে জাংকুক শুয়ে আছে, এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। মাথায় আগে থেকে গুরুতর আঘাত ছিল, সেই আঘাতে আঘাত পেয়েছে, তার এখনো জ্ঞান ফিরছে না। ডক্টররা বলছে সে হয়তো কমে চলে গিয়েছে। জেকের কেবিনের বাইরে আয়ু বসে নিঃশব্দে কান্না করছে, জংসুক তাকে শান্ত করানোর চেষ্টা করছে। আয়ু শান্ত হও, তুমি এত কান্না করলে ভেঙে পড়বে, তুমিও অসুস্থ হয়ে পড়বে তো। আমি কি করবো জংসুক, আমার মা কেন এমন করলো, কিসের জন্য এমন করলো? আমার কথা কি নিয়ে একবারও চিন্তা করেননি যে তার একটা বাচ্চা রয়েছে, তার একটা সন্তান রয়েছে? জংসুক আর আয়ু জেকে নিয়ে যখন হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখনই রোজে দেশ ছেড়ে পালানোর চিন্তা করে। এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে। থানায় বসে সবকিছু স্বীকারোক্তি দিয়েছে রোজে। কেন সে জাঙ্ক পরিবারে এসেছিল, কিসের জন্য এসেছিল? তার লোভ ছিল জাঙ্ক পরিবারের সম্পত্তির উপর, সেই সম্পত্তিটা হাতিয়ে নিতে চেয়েছিল। সে ভেবেছিল সম্পত্তি হাতে পেয়ে গেলে রাজা হয়ে যাবে। এমনকি এটাও বলেছে আয়ু তার অবৈধ সন্তান। তেকে কারা নিয়ে গিয়েছে, কেন নিয়ে গিয়েছে? ফেসবুক স্ক্রল করতে করতে রোজের সামনে একটা পোস্ট আসে। তের ছবি দিয়ে কেউ বলছে যে তাদের মেয়ে হারিয়ে গিয়েছে, নাম কিম তাইয়ং। রোজে কনফার্ম হয়ে যায় এটা তের কথাই বলছে। যোগাযোগ করে পোস্ট করা ব্যক্তিটির কাছে প্রায় 4 লক্ষ টাকার বিনিময়ে তেকে তার হাতে তুলে দেবে রোজে। এটাই কথা হয়, এটাই ডিল হয়। টাকার লোভে রোজে প্রায় 25 থেকে 30টা খুনও করেছে। সব মিলিয়ে তাকে ফাঁসির ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জেকের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ হলো, মাথায় তীব্র ব্যথা করছে তার। তে পাখি, আমার আমার তে পাখি কোথায়? ভাই শান্ত হন, আমি বলছি ভাবি কোথায়। আমার সব মনে পড়েছে জংসুক, আমার তেকে ডাকো, আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ভাইয়া ওরা তেকে নিয়ে গিয়েছে ভাইয়া, এখনো তো তের কোনো খোঁজ পাইনি। জংসুক তো লোক লাগিয়েছে কিন্তু পাচ্ছি না, এই দেশের সব জায়গায় খোঁজা হয়েছে কিন্তু তে তো কোথাও নেই। নেই মানে? সেদিন আম্মু আমাকে ঘরবন্দি করেছিল, আমি তো কিছু দেখতে পাইনি, শুধু শুনতে পেয়েছিলাম। তে বলছিল যে আমি যাব না, বড় মামা আমাকে নিয়ে যেও না, আমি যাব না। শুধু বলছিল বাঁচাও বাঁচাও, বারবার বলছিল জাংকুক কোথায় আপনি। কিন্তু ভাইয়া জাংকুকটাকে যে কে উঠে বসার চেষ্টা করলো, আয়ু ও জংসুক মিলে তাকে ধরে তুললো। আমি জাংকুক আয়ু। কি? কিন্তু কিন্তু
আপনি তো আমার জেকে ভাইয়া, তাই না? আমি জেকে নয় আয়ু, আমি জাংকুক। কিন্তু কিভাবে? আমি তো কিছু জানি না। তোমরা আমাকে ছাড়ো, আমাকে তের কাছে যেতে হবে এখন। ও অনেক বিপদে আছে, আমি জানি। ভাই, আপনি কি জানেন ভাবি কোথায় আছে? তোমার ভাবি এখন ভারতে আছে, তার বড় মামার কাছে আছে। তার বড় মামা তাকে এখন বিয়ে দিতে চাইছে নিজের ছেলের সঙ্গে। কি? এবার কি করবো ভাই? কিছুই না, আমাকে ভারতে যেতে হবে। ভাইয়া, আমি যাব তোমার সঙ্গে। আমি এখানে থাকবো না, আমি তোমার সঙ্গে যাব। আগে আমাদেরকে ওই বাড়িতে ফিরতে হবে। তুমি এখন অসুস্থ ভাইয়া, কিছুদিন দেরি করে যাই না আয়ু। আমার থেকে ওরা বিয়ে দিয়ে দেবে, আমার থেকে ওরা খুন করতে চাইবে। শুধুমাত্র সম্পত্তির জন্য ওরা কত কিছুই না করে বেড়াচ্ছে। আমার থেকে ওরা ছাড়বে না। মাথায় তীব্র ব্যথা যন্ত্রণা নিয়ে জাংকুক বাড়িতে পা রাখলো। পা রাখতে সঙ্গে সঙ্গে বুঝে গেল কোথায় কি রয়েছে আর কোথায় কি নেই। বাড়ির পেছনের দিকে ফুলের বাগানে মাটির নিচ থেকে জিহপের লাশটা বের করে দাফন করা হয়। যত সম্পত্তি টাকা পয়সা ছিল সব এতিমখানায় দান করে আজকে ভারতের মাটিতে পা রেখেছে জাংকুক, আয়ু, জংসুক তিনজন। চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে তে। সামনে পেছনে কত লোক। কাইয়ের একটা কথা, হয় পেপারে সাইন কর, না হলে আজকে এদের মধ্যে কারো কাছে তোকে বিক্রি করে দেওয়া হবে। তে, বেশি সময় দিতে পারবো না, ডিসিশন জানা। চুপ করে বসে আছে তে, চোখ মুখ শক্ত। দূরে দাঁড়িয়ে জেনি অঝরে কান্না করছে। বোগাম এগিয়ে গেল, তেকে দুটো থাপ্পড় দিল, তারপর বলল, দেখ, তোকে আমি বাঁচাতে পারি, আমাকে বিয়ে করে নে, আমি তোকে বাঁচিয়ে নেব। তোকে কিচ্ছু করতে হবে না, না পেপারে সাইন করতে হবে, না এদের কারোর কাছে তুই বিক্রি হয়ে যাবে। আমাকে বিয়ে করে নে। আমি তোমার ছোট বোনের মতো বোগাম ভাই, আমাকে এই কথা বলতে তোমার একটুও লজ্জা লাগছে না? বোনের মতো হতে পারিস, কিন্তু বোন না। আমি বিবাহিত। সো হোয়াট? আচ্ছা তে, তোর ভয় লাগছে না? তোর সামনে পিছনে এত এত মানুষ, এদের কাছে যদি তোকে বিক্রি করে দেওয়া হয়, প্রতি রাতে কয়জন করে এসে তোকে ছিঁড়ে খাবে তার কোনো ঠিক নেই। তার থেকে বরং আমাকে বিয়ে করে নে, আমি তোকে সুখে রাখবো, আমি তোকে ভালোবাসি। আমার ভয় হচ্ছে তোমাকে নিয়ে বোগাম ভাই। সে আমার জীবন জাংকুক, তোমাকে ছেড়ে কথা বলবে না। আগের বারে তোমাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু এবারে তো ছাড়বে না। এবারে না সত্যিই কুকুর দিয়ে তোমাকে ছিঁড়ে খাওয়াই। তোকে আর কতবার বলবো, জাংকুক মারা গেছে, আমি নিজে মেরেছি তাকে। ইয়োর ড্রিম জাস্ট এ ড্রিম, তাছাড়া কিচ্ছু নয়। আচ্ছা মানলাম তোর জাংকুক বেঁচে আছে, এখন আসছে না কেন? কি হয়েছে তার? সে আসবে, আমার জন্য আসবে। কাই জানে, তে মানবে না, কখনোই না। তাই তাকে $25 মিলিয়ন বিক্রি করতে রাজি হয়ে যায়। তেকে যখন ওখান থেকে নিয়ে যাবে তখনই সেখানে জাংকুক পৌঁছায়। কেন জানি জাংকুকের চোখের সবুজ মণিটা আজকে লাল বর্ণ ধারণ করেছে। তে মুচকি হাসলো, সাথে জিমিন। আরে আরে বড় আব্বু, এত তাড়া কেন তোমার? জাংকুক তুই? আমি। তুই এখনো বেঁচে আছিস? কেন বড় বাবা, আমাকে মারার প্ল্যানটা কি আপনার ছিল? না বাবা, আমি কেন তোকে মারবো? তুই তো আমার ছেলের মতো, তাই না? ছেলের মতো, কিন্তু ছেলে তো না। তাই তো জেনে শুনে লোক লাগিয়েছিলে আমাকে মারার জন্য। বড়াব্বু, আপনি জানতেন আমার কাছে কোনো শক্তি নেই, তাই তো সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন আপনি, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আপনি সফল হতে পারেননি। আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি, এখন বলবেন না যে ভূত দাঁড়িয়ে আছি। তুই তো আসলেই একটা ভূত। ও আচ্ছা, আমি ভূত, তাহলে আপনি কি? আপনার ছেলে কি? আপনি যে সামান্য সম্পত্তির লোভে এতটা নিচে নামতে পারেন আমি জীবনেও ভাবিনি। কাই আর জাংকুকের তর্কাতর্কির মাঝে একসময় পুলিশ এলো। সুগা পুলিশ এনেছে। ওখানে যারা ছিল সবাইকে অ্যারেস্ট করা হলো, কিন্তু জাংকুক কাই আর বোগামকে যেতে দিল না। সে নিজে তাদেরকে শাস্তি দিতে চায়। গমগমে জায়গাটা এখন পুরো ফাঁকা। ওখানে রয়েছে আয়ুসুক, ইয়নমিন, তেকুক, জেনি, কাই, বোগাম, আর কেউ নেই। জেনি অথরে চোখের জল ফেলছে, সে জানতো এটা হবার ছিল, এটা হবেই। রাত 2:59। জীবন বাড়িতে পা রাখলো 7 জন মানুষ। 4 জন মানুষের কাছে প্রথম এই বাড়িতে পা রাখা হলেও জাংকুক পা রেখেছে প্রায় 8টা বছর পর। তে পা রেখেছে প্রায় 6টা বছর পর। জেনির কথা তো দূরেই রাখি, সে তো প্রায় পুরো 30টা বছর পরে এই বাড়িতে পা রেখেছে।
আটজন মানুষ মুগ্ধ নয়নে তাকিয়ে রয়েছে বাড়িটির দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখছে। কত মায়া, কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। বোগামকে জাংকুক নিজে হাতে মেরেছে, আর কাই সে তো 6 তারের উপর থেকে সোজা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু জিমিন, তোরা কোত্থেকে এলি? কবে এসেছিস তোরা এখানে? তোকে যখন খুঁজে পাওয়া যায়নি তখন আমাদেরকে তুলে আনা হয়েছিল। তুই আসার 2 দিন আগেই আমাদেরকে আনা হয়েছিল। কি? আমি কখনো ভাবতে পারিনি যে আমার জাংকুক বেঁচে আছে। আমার জাংকুক এখন আমার জন্য বেঁচে আছে। আমি আগে থেকেই জানতাম জাংকুক ভাইয়া বেঁচে আছে। কি? কিন্তু বলিসনি কেন? কারণ আমি বললে তুই বিশ্বাস করতি না, তাই বলিনি। তোদের দুজনকে মেলানোর জন্য সুগা ওই কোম্পানিতে জব করা শুরু করে এবং তোকে জব করার জন্য ওখানে ইন্টারভিউ দিতে নিয়ে যায়। মানে সব কিছু তোদের প্ল্যানে ছিল। হ্যাঁ, সব কিছুই প্ল্যান মোতাবেক হয়েছিল। নাস্তা রেডি আছে, সবাই খেতে এসো। তারপর সবাই নাস্তা করে নিল। এমন করে কেটে যায় প্রায় কয়েকটা দিন। রাত 10টা, তে, জিমিন, আয়ু, জেনি 4 জনে বসে গল্প করছে। এমন সময় জাংকুক, সুগা, জংসুক বাড়ি ফিরল। তে, রুমে এসো। জাংকুক চলে যায়, পিছনে তে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলছে জাংকুক। তে বেডে বসে আছে। আপনাকে একটা কথা বলার ছিল। বলো। আপনি কি কিছু বুঝতে পারতেছেন না? কি বুঝবো? মানে আর কি বলছিলাম কি, জংসুক ভাইয়া আর আয়ুর বিয়েটা নিয়ে। ভাবছি তো বটে। কবে দেবেন ওদের বিয়ে? তাড়াতাড়ি দিয়ে দিন। কেন? তুমি এত এক্সাইটেড কেন? না, এমনি আর কি। কথাটা বলে তে জাংকুকের দিকে তাকালো। জাংকুক গায়ে শার্ট খুলছে। তে লক্ষ্য করলো জাংকুকের ঘাড়ে একটা তীর চিহ্ন দাগ, যেটা নীল কালারে চকচক করছে, মানে উজ্জ্বল দিচ্ছে। আপনার ঘাড়ে ওটা কি? কই কি? জাংকুক হাত দিয়ে সেটা চাপা দিয়ে দিল। আপনি চাপা দিচ্ছেন কেন? আমি দেখি কি হয়েছে ওখানে। কিছু হয়নি তে পাখি। সেদিন বর্মমকে বলতে শুনছিলাম আপনি মানুষ না, আপনি কি সব বলছিল ডেভিল। সত্যি কথা শুনতে চাও? তে, আমি যদি মানুষ না হই তাহলে কি তুই আমায় ছেড়ে দিবি? কেন? এমন কথা কেন উঠছে? খুব জানতে ইচ্ছা করছে, বল না। আমি আপনাকে খুব কষ্ট করে পেয়েছি জাংকুক ভাই, এমন কথা বলিয়েন না। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যদি মানুষ না হই তাও তুই আমাকে মেনে নিবি? আপনি যেই হন না কেন, আমি আপনাকে ভালোবাসি। শুধু আপনার মুখ থেকে সত্যিটা জানতে চাই। আসলে কি রহস্য লুকিয়ে আছে আপনার মাঝে? আপনার ওই সবুজ মণিওয়ালা চোখ আমাকে বারবার কি জানাতে চাই ইশারা করে? তে, আমি একজন ডেভিল। মানে যারা ওই সব রক্ত খায়? তাহলে কি আপনিও রক্ত খান? না। কিন্তু কেন? আপনি তো ডেভিল, তাহলে রক্ত কেন খান না? কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। এটাও আবার হয় নাকি? হয়তো। কিন্তু আপনি ডেভিল কিভাবে হলেন? এটা আমাদের বংশ পরম্পরা। আমার দাদু মিস্টার ইয়নহো দাদিমাকে ভালোবেসে ফেলেছিল। দাদু ছিল ডেভিল, দাদিমা ছিল সাধারণ একজন মানুষ। তারপর থেকেই ছেলে সন্তান মানেই ডেভিল, মেয়ে সন্তান মানেই সাধারণ একজন মানুষ। কি বলছেন? এমন আবার হয় নাকি? হয়তো। দাদু ছিলেন ডেভিল রাজ্যের রাজা। ওনার পরে ওনার বড় ছেলের ছেলে সন্তান ডেভিল রাজ্যের রাজা হবে। কিন্তু ওনার বড় ছেলেই ছিল একজন লোভী, প্রতারক, খারাপ মানুষ। তার ছেলেই বা কিরকম হবে? ওরা অনেকবার দাদুকে মারার চেষ্টা করেছিল শুধুমাত্র শক্তি পাওয়ার লোভে। কিন্তু দাদু ছিল ডেভিল রাজ্যের রাজা, তাকে কি মারা এতটাই সহজ নাকি? মৃত্যুসজ্জায় দাদু সবাইকে ডেকে পাঠায়। সেখানে বোগাম শুধু বলছিল যাতে শক্তিটা তাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, না হলে দাদু মরে গেলে সে তার শক্তিটা পাবে না। কিন্তু আমি যতদূর জানি ডেভিলরা তো মরে না। হ্যাঁ, ঠিকই জানিস তুই। কিন্তু ডেভিল রাজ্যের রাজাদের একটা কর্তব্য থাকে, যেমন পৃথিবী উল্টে গেলেও, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তোমাকে তোমার রাজ্যের মানুষকে আগে বাঁচাতে হবে। সেখানে দাদু কয়েকবার পৃথিবীর মানুষকেই বাঁচিয়ে ফেলেছে, তাই দাদুর মৃত্যু হয়েছে। তাহলে এখন ওই রাজ্যের রাজাকে? আমি? আপনি রাজা? কিন্তু আপনি কেন? বোগাম ভাইয়া তো হওয়ার কথা ছিল। যে বেশি চাই সে পায় না, কিন্তু যে চাই না সেই পায়। আমি তো কখনো চাইনি এত বড় সাম্রাজ্য, এত বড় দায়িত্ব নিজের হাতে নিতে, কিন্তু দাদু আমাকেই বেছে নিয়েছিল। বড় মামা বলছিল
আপনার শক্তি নাকি আপনার কাছে নেই? কোথায় গেছে আপনার শক্তি? কোথাও যায়নি তো। তাহলে আমার শক্তি এখন তোর কাছে। মানে আপনার শক্তি আমার কাছে কি করছে? দিনটি ছিল আমার পরিবার ধ্বংসের পথে, আমার রাজ্য ধ্বংসের পথে, কিন্তু আমি আমার রাজ্যের বিরুদ্ধে গিয়ে পরিবারকে বাঁচাতে পারিনি। আমার রাজ্য বাঁচানো আগে ছিল, সেই জন্য আমি রাজ্যে থেকে আমার শক্তিটা তোকে দিয়েছিলাম। আব্বু, আম্মু, দাদিমা এদেরকে বাঁচানোর আগেই তো অঘটন ঘটে গিয়েছিল, কিন্তু তুই একমাত্র যাকে ওরা মারতে পারেনি। কিন্তু সুযোগ পেলে ঠিকই মিলবি তো। আমি তো আসতে পারিনি, তাই আমার শক্তিটুকুই তোকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন এখন তাহলে আপনার কাছে শক্তি নেই? না। তাহলে কি হবে? কিচ্ছু না। তো শক্তি একদিন আমার কাছে চলে আসবে। কিভাবে? ওটা নিতে হয়। কিন্তু কিভাবে? ওটা নিলে তোর অনেক বড় ক্ষতি হবে। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। কি ক্ষতি হবে আমার? বাদ দে সেসব কথা। তোর আশা পূরণ করার জন্য আমি ওদের দুজনকে মিলিয়ে দেবো। খুব তাড়াতাড়ি আমি আইয়ু আর জংসুকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। সত্যি? আমার বউ আমার কাছে চাইবে আর আমি দেবো না, সেটা কি হতে পারে? থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাবি। আমার তো থ্যাংক ইউতে হবে না ওয়াইফি। তাহলে কি লাগবে তোমাকে? কি আমাকে নিয়ে কি করবেন? আমি তো আপনারই আছি। অমন নয় তো, নিজের করে নি। কেমন করে নিজের করবেন? আচ্ছা আসো, প্র্যাকটিক্যালি দেখাই। এই বলে জাংকুক থেকে নিজের কোলে বসিয়ে নিল। আরে আরে কি করছেনটা কি? তোমাকে নিজের করে নিচ্ছি। তে লজ্জা পেল, মুখ লুকালো জাংকুকের বুকে। प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। কেটে যায় একটা বছর। 3 দম্পতি সুখে শান্তিতে সংসার করে। সাথে রয়েছে জেনি, তাদের একমাত্র গার্ডিয়ান হয়ে। 3 দম্পতি 6 জন মানুষ। 6 জন মানুষের না আছে বাবা, না আছে মা। 6 জনই এতিম। 1 বছর আগে আইয়ু আর জংসুকের বিয়েটা ধুমধাম করে দিয়েছে জাংকুক। সুগা জিমিনের একমাত্র মেয়ে ইউনমিন, বয়স 8 মাস। তে 6 মাসের অন্তঃসত্ত্বা, আইয়ু 2 মাসের অন্তঃসত্ত্বা। আজকে জাংকুকের জন্মদিন। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। কোরিয়া থেকে জিসো, তার ছেলে আর 4 বছরের জিসোর একমাত্র ছেলে জিহানও এসেছে। বার্থডে সেলিব্রেশন শেষ করে সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। এমন সময় জাংকুক কেমন জানি করতে লাগলো। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? না, কিছু হয়নি। আপনি এমন করছেন কেন? তের চোখ গেল জাংকুকের ঘাড়ে। তেটা আজকে নীল বর্ণ ধারণ করে উজ্জ্বল দিচ্ছে না, লাল বর্ণ ধারণ করেছে। এই কি হয়েছে আপনার? কথা বলুন, এমন করছেন কেন? জাংকুক ছটপট করছে, খুব ছটপট করছে। একজন মানুষের গায়ে আগুন লাগলে যেমন ছটপট করে, তেমন করে ছটপট করছে। জাংকুক কি হয়েছে আপনার? চোখ খুলুন, এমন করছেন কেন? ডক্টরের কাছে নিয়ে যাই। না তে, আমার সময় শেষ, আমাকে যেতে হবে। কিন্তু আপনার তো 1000 বছর বাঁচার কথা ছিল, তাই না জাংকুক? আপনি কেন এমন বলছেন? 1000 বছর? আমি যে বাঁচতে পারবো না তে, আমাকে যেতেই হবে। আমার ডাক পড়েছে সেখানে। কিন্তু কেন? আপনার না 1000 বছর বাঁচার কথা ছিল? আমি না বলেছিলাম যে আমি মরে গিয়ে আবার জন্ম নেব আপনার জন্য? আমাকে শেষবারের মতো তোমার বুকে জড়িয়ে নাও তে। আমি তোমার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাইছি। সাথে সাথে জাংকুককে নিজের বুকে জড়িয়ে নিল। এমন করে বলবেন না, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। রিনা বলেছিলেন বৃদ্ধকালে আপনি আমার শক্তি হবেন। তাহলে কেন এমন করছেন এখন? কেন বেইমানি করছেন আমার সঙ্গে? কেন নিজের কথার খেলাপ করছেন আপনি? আমি তো বাঁচতে চেয়েছিলাম তে, তোমার সঙ্গে আমি 1000 বছর বাঁচতে চেয়েছিলাম। হয়তো বিধি চাইনি, তাই হয়তো হয়নি।
আপনি এমন করে বলবেন না। কি হয়েছে? এই অন্যায়টা হওয়ার কারণটা আমাকে বলুন একবার। আমি শুনতে চাই, বলুন না প্লিজ প্লিজ। আমার শক্তি যে তোমার কাছেতে। আপনি নিয়ে নিচ্ছেন না কেন এই শক্তি? আমি কি করবো এই শক্তি দিয়ে? আপনি নিয়ে নিন। নেওয়া যাবে না তে, নিলে তোমার ক্ষতি হবে। হলে হোক, আমার কিছু হোক, আপনার কিছু হোক, আপনি তো বাঁচবেন, আমার সঙ্গে বাঁচবেন না তে। তা হয় না। হয় তোমাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, না হয় আমাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তোমার গর্ভে যে আমার সন্তান, আমি চাই না তার কোনো ক্ষতি হোক। আমি না হয় গেলাম পৃথিবী ছেড়ে। আপনি এমন বিশ্বাসঘাতকতা করতে পারেন না আমার সঙ্গে। আমি কিভাবে বাঁচবো আপনাকে ছাড়া? আপনি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছেন একা? তেকে আর কিছু বলার সুযোগ দিল না। জাংকুকের চোখ বন্ধ হয়ে গেল। তে চিৎকার দিয়ে কান্না করে উঠলো। আপনি এমন করে আমাকে ছেড়ে যেতে পারেন না জাংকুক, উঠুন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না জাংকুক, উঠুন। আপনি কিভাবে এরকম করে বিশ্বাসঘাতকতা করে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? উঠুন না জাংকুক, প্লিজ উঠুন। আপনি কেন আপনার তে পাখির কথা একবার ভাবলেন না জাংকুক? দেখো কি মামনি, তুমি কিন্তু খুব বেয়াদব হয়ে গেছো দিন দিন। আসো, খাবে এসো। আমি খাবো না মাম্মা, তুমি সবসময় আমাকে শুধু বকা দাও, একটু ভালোবাসো না। তোমাকে আমি ভালোবাসি না? তোমাকে তাহলে কে ভালোবাসে? আমাকে দাদিমা অনেক ভালোবাসে। আহারে দাদিমার বাচ্চা। তে কি হয়েছে? বড় মামি, তুমি কিন্তু ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছো। এখন দেখো খেতে চাইছে না। কেন দাদু ভাই, তুমি কেন খাচ্ছ না? চলো খেয়ে নেবে, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ছোট বাবা, আমি খাবো না বলছি না, তুমি খাও। আমি খাবো না, খাবো না। কি হয়েছে আমার প্রিন্সেসের? এমন করছো কেন? চেনা পরিচিত কণ্ঠটা তেকুকির কানে যেতে সেদিকে দৌড় লাগালো পাপা বলে। কি হয়েছে আমার প্রিন্সেসটা? এমন করছো কেন? মামা তোমায় বকা দিচ্ছে কেন? মামা সব সময় আমাকে বকা দেয়, একটু ভালোবাসে না, তাই আমি আজকে খাবো না। এসেছেন মিস্টার ডেভিল, সামলান আপনার মেয়েকে। গেলাম আমি। এমন বেয়াদব মেয়ের সঙ্গে আমি কখনো কথাই বলবো না। এই বলেতে সেখান থেকে চলে যায়। যা, তোমার মাম্মা যে তোমার উপর রাগ করলো। এবার কি হবে? ছাড়ো আমাকে, আমি যাই মাম্মার কাছে। এই বলে তেকুকি জাংকুকের কোল থেকে নেমে দৌড় লাগায় মাম্মার কাছে। সেদিকে তাকিয়ে জাংকুক একটা মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেললো। জাংকুক যখন তেকে বাঁচানোর জন্য নিজের শক্তিটা দিয়েছিল, কথা দিয়েছিল যে সে তার শক্তি 7 বছরের মধ্যেই নিয়ে নেবে। কিন্তু 7 বছর হয়ে গেল, জাংকুক তার শক্তি নিতে পারলো না। কারণ তার শক্তি নিতে গেলে তের শরীর থেকে রক্ত নিতে হবে। তের রক্ত পান করলে জাংকুক তার শক্তি ফিরে পাবে। কিন্তু জাংকুক এটা করতে চায়নি, কারণ এতে তের জীবন বিপন্ন হয়ে যাবে। জেনে জানতো যদি জাংকুকের দাঁত তে শরীরে কাটে তখনই তের জীবন বিপন্ন হয়ে যাবে। কিন্তু তেই তো তার শরীর থেকে রক্ত বের করে জাংকুককে খাওয়াতে পারে। জেনের পরামর্শে তে তার হাত কেটে জাংকুককে রক্ত খাইয়ে তার শক্তি তাকে ফিরিয়ে দিয়ে তাকে নতুন জীবন দিয়েছে। এসব ভাবতে ভাবতে জাংকুক তের কাছে গেল। তে পাখি, কি হয়েছে? রাগ করো কেন? রাগ করি না তো আমি কেন রাগ করব? আমার কি রাগ করার অধিকার আছে নাকি? হ্যাঁ, একদম অধিকার আছে। আমার বউ আমার উপর রাগ করবে না তো কার উপর রাগ করবে? এই যান তো আপনি যান আর আপনার গুণধর মেয়েকে এখান থেকে নিয়ে যান। আমার ভালো লাগছে না, একটু একা থাকতে দিন। জাংকুক এগিয়ে গেল তের কাছে, কোমরটা জড়িয়ে নিয়ে নিজের কাছেই টেনে আনলো। তে পাখি, তের শরীরে যেন শিহরণ বয়ে গেল। কি করছেন? ছাড়ুন। কেন ছাড়বো? আমার বউ আমার উপর রাগ করেছে, আমি রাগ ভাঙাবো না? না, আমি রাগ করিনি, একদম রাগ করিনি। দেখুন, একদম রাগ করিনি। না না, আমার বউ আমার উপর রাগ করে আছে, আমি একটু রাগ ভাঙাই। দেখি একটু চুমুখে রাগ ভাঙাই। না, আমি রাগ করিনি বলছি না। এখানে তেকুকি আছে। তেকুকি, যাও তো আম্মু, যাও তোমার দাদিমার কাছে যাও। তেকুকি কিছু বুঝলো কিনা কে জানে, গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সাথে সাথে জাংকুকের অধৈর্যরা নিজের করে নিল।